চলো স্যার শুরু করি। আমরা লাস্ট দিন উদাহরণ নাম্বার 19 দিয়েই ক্লাস শেষ করছিলাম। উদাহরণ নম্বর 19-এর মধ্যে একটা কথা বলা হয়েছিল যে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র 5 জন কলা বিভাগের ছাত্র একটা গোল টেবিলে বসবে, যেন 5 জন কলা বিভাগের ছাত্র পাশাপাশি না বসে। পাশাপাশি না বসার কন্ডিশন বললে আমরা কি করতে বলছিলাম? আমরা বলছিলাম পাশাপাশি না বসার কথা বললে যারা পাশাপাশি বসতে পারবে না তাদেরকে আগে রেখে দিব আর বাকিদেরকে সাজাই ফেলবো। যেমন বিজ্ঞানের ছাত্রের ক্ষেত্রে কোনো কন্ডিশন ছিল না, বাকিদেরকে আমরা সাজাই ফেলবো। সাজাই ফেলার পরে তাদের মাঝখানে ফাঁকা জায়গা করব। তাদের মাঝখানে কি করব? ফাঁকা জায়গা করব। ওই ফাঁকা জায়গাগুলোতে যারা পাশাপাশি বসতে পারবে না তাদেরকে নিয়ে আসবো। এরকম আরও একটা ছোটোখাটো প্রবলেম আমরা দেখি, দেখার পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যেমন এখানে আমরা কি করছি স্যার? এখানে আমরা করছি 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে গোল টেবিলে বসার জন্য বিন্যাস বের করে ফেলছি। করে ফেলার পরে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে আগে গোল টেবিলে বসার জন্য বিন্যাস বের করে ফেলছি। এরপর আমরা কি বের করছি? এরপর আমরা বের করছি হলো যে ওই 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রের মাঝখানে জায়গা আছে 5টা। এই 5টা জায়গায় 5 জন কলা বিভাগের ছাত্র কতভাবে বসতে পারে। বুঝছো আমার কথা নাকি বোঝা নেই? ওকে, সো এরকম আরও কিছু প্রশ্ন আছে। যেমন তোমাদের বইয়ের 10-এর 1 নম্বর প্রশ্নটা দেখো স্যার। 10-এর 1 জন 1 10-এর 1 তোমাদের বইয়ে 10-এর 1 তোমরা বই আনাই ছেড়ে দিছো। ভেরি গুড, খুবই ভালো। হ্যাঁ, বই থেকে যে করাচ্ছি সেটা তোমাদের মনে নেই। ইন্টিগ্রেশন করা ফেলার পর থেকে তোমাদের খুব আলসেমি ধরে গেছে বই আনতে। 10-এর 1 প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি স্যার। 10-এর 1 বলছে 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কতভাবে লাইনে সাজানো যায়। আগেরটা ছিল গোল টেবিলে সাজানো যায়, এখন হচ্ছে লাইনে সাজানো যায়। বুঝাই দিচ্ছি প্রশ্ন। 14 জন আছে আমাদের কি? 14 জন আইএসসি আছে আর 14 জন আইএসসি আছে, 10 জন বিএসসি আছে। বুঝতে পারছো? সো 14 জন আইএসসি আছে, 10 জন বিএসসি আছে। কত রকমের লাইনে সাজানো যায় যেন 2 জন বিএসসি পাশাপাশি না বসে? তাহলে এখানে আরেকটা শর্ত কি স্যার? 2 জন বিএসসি পাশাপাশি না বসে, ঠিক আছে? লাইনে সাজাতে হবে স্যার। এর আগে একটা গোল টেবিলে ছিল স্যার, লাইনে সাজানো। আমরা এটা একটু দেখি। এটা যদি আমাদেরকে বের করতে হয় স্যার, আমাদের কি করতে হবে বলো? আমাদেরকে তো স্যার চলো যেটা বলতেছিলাম, সো এইখানে আমাকে 2 জন বিএসসি যেন পাশাপাশি না হয় সেই ব্যবস্থা করতে হবে। সো যাদেরকে পাশাপাশি রাখবো না, রাখা যাবে না, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সাজাই ফেলবো। তাহলে বাকি 14 জনকে লাইনে সাজানোর উপায় কি? 14 ফ্যাক্টোরিয়াল। সো 14 জনকে 14টা পজিশনে আমরা সাজাবো স্যার। দেখো স্যার এরকম 4টা 5টা 6টা, আমরা ধরো 6টা দিয়ে বুঝাচ্ছি। ধরো কথার কথা 6 জনের জায়গায় এখানে 14 জনের জায়গায় কজন ছিল? 6 জন। বাচ্চারা ওদেরকে সাজাই ফেলার পরে ওদের মাঝখানে ফাঁকা জায়গা কটা থাকতেছে? 6 জনের মাঝখানে ফাঁকা জায়গা থাকে 5টা। 6 জনের মাঝখানে ফাঁকা জায়গা থাকে কয়টা? 5টা। 5 জনের মাঝখানে ফাঁকা জায়গা থাকে কয়টা? 4টা। 10 জনের মাঝখানে ফাঁকা জায়গা থাকে কয়টা? 9টা। এক কম। তারপরে এটা কেন করতেছি একটু পরে বুঝতে পারবা। তাহলে শুরুতে একটা জায়গা আছে, শেষে একটা জায়গা আছে। তাহলে এই জায়গাগুলোতে যাদেরকে আমরা পাশাপাশি রাখবো না তাদেরকে এনে বসাই দিব। আচ্ছা স্যার এত লম্বা কাহিনী কেন করলেন? স্যার এটাই নিশ্চিত করতেছে যে অন্তত 2 জন ওই বিএসসির মাঝখানে 1 জন করে কি আছে?
অন্তত একজন হলেও থাকবে। ধরো কথার কথা, এই জায়গায় বসে গেছে, এই জায়গায় বসছে, এই জায়গায় বসছে, এই জায়গায় বসছে, এখানে বসছে। তার মানে একটু খেয়াল করে দেখাতো স্যার, ও আর ওর মাঝখানে একটা সবুজ আছে, ও আর ওর মাঝখানে একটা সবুজ আছে, পাশাপাশি বসতে পারে নাই, এবং ও আর ওর মাঝখানে একটা সবুজ আছে। আর এইটা এখানে যে ব্যক্তিটা বসছে সেইটা আর এইটার মাঝখানে কয়টা সবুজ আছে স্যার? 2টে সবুজ আছে। তাহলে তো স্যার আইএসসি পাশাপাশি বসে গেছে, আইএসসিতে কোনো শর্তই ছিল না, পাশাপাশি বসতে পারবে ওরা, বুঝছো স্যার? কিন্তু বিএসসিকে বসতে পারছে, পারেনি, তাদের মাঝখানে 2জন হলে চলে আসছে। এই টেকনিকটা ফলো করলে আমরা কখনোই 2টা বিএসসি পাশাপাশি বসবে না, বা যাদেরকে পাশাপাশি বসানোর কথা বলছে তারা কখনোই পাশাপাশি বসবে না। সো এরকমভাবে স্যার এটাকে যদি আমরা 14 পর্যন্ত তুলে নিয়ে যাই, তাহলে আমাকে 14 জনকে আগে সাজাই ফেলতে হবে স্যার। 14 জনকে সাজানোর উপায়, তাহলে 14 জন আইএসসি লাইনে সাজানোর। আচ্ছা, যদি লাইনে না বলে বৃত্তাকার পথে বলতো, তাহলে বৃত্তাকার পথে সাজাইতাম, তখন কিন্তু 13 ফ্যাক্টোরিয়াল হতো। এখন লাইনে যেহেতু বলছে, 14 জন আইএসসি লাইনে সাজানোর উপায় কি হবে স্যার? 14 ফ্যাক্টোরিয়াল হবে। এইটা আমরা পেয়ে গেছি। এবার আসো স্যার, 14 জনকে লাইনে সাজানোর উপায় যদি 14 ফ্যাক্টোরিয়াল হয়, 10 জন বিএসসি এখন ফাঁকা জায়গা কয়টা পাচ্ছে? 15টা পাচ্ছে। 14 জনের মাঝখানে 13টা জায়গা, শুরুতে একটা জায়গা, শেষে একটা জায়গা, ডিভাইড করে দেওয়া আছে পজিশনগুলা। এখানের মধ্যে আসলে আসো, এসে বসো। ধরো যে কি জায়গার জন্য এখানে করছে কি, ধরো যে কি রহিম করিম এই 2 জনের মাঝখানে, এই 2 জনের মাঝখানে, তারপর এই 2 জনের মাঝখানের জায়গাটা ফিক্সড একটা জায়গা, এইটা একটা পজিশন। এদের শুরুতে একটা পজিশন, শেষে আরেকটা পজিশন, মোট 3টা পজিশন। তাহলে এই 3টা পজিশনের 3 রকম করে ব্যক্তি সাজতে পারবে, গঠন করতে পারবে, ঠিক না স্যার? তো পজিশন কয়টা আছে আমাকে সেটা দেখতে হবে। এখানেও স্যার 14 জনের এরকম 14টা নাম থাকবে না স্যার, 14 জন ভিন্ন ব্যক্তি থাকবে না। তো তাদের মাঝখানে 13টা ভিন্ন ভিন্ন রকমের ফাঁকা জায়গা থাকবে। শুরুতে একটা জায়গা আছে, শেষে একটা জায়গা আছে, মোট জায়গা কয়টা তাহলে? 15টা জায়গা আছে। এবার 15টা জায়গার মধ্যে কয়জনকে বসাবো? 10 জন। 15টা জায়গাতে 10 জন কতভাবে বসতে পারে? এখন দেখা যাচ্ছে স্যার 14 জনের শুরুতে 14 জনের মাঝে শুরুতে ও শেষে ফাঁকা স্থান 15টি। ঠিক আছে, এখানে দিয়ে লিখো স্যার, এখানে 14 জনের মাঝে শুরুতে ও শেষে ফাঁকা স্থান 15টি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো? পনেরোটি স্থানে 10 জন ব্যক্তি বসতে পারে, বা 10 জন ব্যক্তি না লিখে আমরা বিএসসি বলি স্যার। কয়টা পাইতে স্যার? সরি, পি 15টি স্থানে 10 জন বিএসসি বসতে পারে। কি হবে স্যার? 15 P10। সুতরাং নির্ণয় বিন্যাসটা আমার কি বলছে স্যার? 14 জন বিএসসি ও 14 জন আইএসসি এবং 10 জন বিএসসি, তাহলে দুইটাই গুণ করে দিতে হবে। 14 জন আইএসসিকে সাজালাম, এদের মাঝখানে সুন্দর মতো করে বিএসসিদেরকে সাজিয়ে দিলাম, যা আসে আনসার। এটাই আনসার, ভেঙে লিখতে হবে না তোমাদের, এটা বিশাল অঙ্ক আসবে তো বিশাল সংখ্যাটা লিখার দরকার নেই, এটাই আনসারে দেখো এমন করে দেওয়া আসছে কিনা। হ্যাঁ, অনেক বড় মান আসবে, এই জন্য তো এইভাবে রেখে দিবা, এভাবেই আনসার দেওয়া আছে স্যার, আনসার মিলছে আমাদের।
এই দ্রুত করো, দ্রুত করো। করছো? আচ্ছা, এবার আসো স্যার, আমরা পরের ইয়েতে যাই। উদাহরণ নম্বর তোমরা আসো স্যার, বইতে উদাহরণ নাম্বার 7 এই বইটা একটু ঝটপট করে ফেলে আমরা। বইতে উদাহরণ নম্বর 7-এর মধ্যে বলছে যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে। এই কথাটা বুঝতে হবে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করব, একবারে বেশি ব্যবহার করবো না। করে আমাকে নাম্বারগুলো বলছে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা, অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট কেন বলছে বলো তো দেখি স্যার? যদি তুমি স্যার এমন করে লিখো 0, 5, 6, 2, 3, এটা কি অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা? এটা তো স্যার বেসিক্যালি 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে, ঠিক না স্যার? অর্থপূর্ণ হতে গেলে শুরুতে 0 হতে পারবে না। তাহলে এটাকে একটু আমার বুঝে করতে হবে। প্রশ্নটা আমি আরেকবার বলি স্যার, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। স্যার, বেজোড় সংখ্যা যদি আমরা বসাতে চাই, আমাদের শেষে তাহলে কি বসতে হবে? শেষে বেজোড় বসতে হয়। বেজোড় সংখ্যার জন্য শেষে কি বসতে হয়? বেজোড় বসতে হয়। আমাদের বেজোড় কি কি আছে? 5 আছে, 3 আছে। তাহলে শেষে কি বসার অপশন? শেষে হয় 5 বসতে হবে, 3 বসতে হবে। তাহলে 5 আর 3 যে কোনো একজনকে শেষে বসাও, বাকিটা তারপর দেখা যাবে। সো আমাকে বিজোড় শব্দটা বলার কারণে আগে কোন পজিশনটাকে ফিক্স করে ফেলতে হবে আমাদের? আগে আমাদের শেষ পজিশনটাকে ফিক্সড করে নিয়ে আসতে হবে। এখানে হয় 2 বসবে, না হলে 3 বসবে। সরি, ভুল করে ফেলছিলাম, সরি 5 বা 3 বা 5 বসবে। তাহলে এখানে আমার অপশন কয়টা? 2টা অপশন। একটা স্থান আমাদের ফিল আপ হয়ে গেছে, আর বাকি অক্ষর কয়টা আছে বলো তো কি স্যার? কেমনে 3টা? 2জন থেকে যে কোনো একজন বসবে, আর বাকি 4টা আছে না? বাকি যে পড়ে থাকবে সে সহ বলবে যে আমি তো থেকে গেছি, এখন আসো আমার সাথে আরো 4 জন আছে। 4 জনের মধ্যে প্রথম করে কয়জন বসতে পারে? প্রথম করে শূন্য বসতে পারবে না, এটাই বললাম। 4 জনের মধ্যে প্রথম করে কয়জন বসতে পারে? 3 জন বসতে পারে শূন্য বাদ রেখে। তাহলে সেইটা 3টা হয়ে গেল। সেকেন্ড করার জন্য কয়টা অপশন স্যার? সেকেন্ড করার জন্য কয়টা অপশন? 4টা না স্যার, অলরেডি 2টা সংখ্যা চলে গেছে। আর কয়টা অপশন থাকে? 3টা। এখানে যদি শূন্য থাকে, অবশ্যই শূন্য থাকবে। শূন্য থাকলে শূন্যকে সহ আমরা এখানে গণনায় আনতে পারবো কি না স্যার? কারণ শূন্য এখানে বসতে পারবে না, আর ওইখানে তো স্যার 3 5 আর কেউই বসতে পারবে না। তাহলে এখানে আরো 3টে পাবো, এখানে পাবো 2টা অপশন, এখানে পাবো 1টা। এইভাবে শর্টকাটে আমরা কিন্তু সলভ করে নিয়ে আসতে পারি। এখানে এইভাবে সলভ করে নিয়ে আসতে পারি। কিন্তু স্যার এইটা তুমি অ্যাডমিশনে করতে পারবা, এমসিকিউতে করতে পারবা, রিটেনে করতে পারবা না। হ্যাঁ, এইভাবে তুমি রিটেনে করতে পারবা না। এভাবে লিখে নিলে নাম্বার দিবে। তুমি এভাবে 3, 5 এভাবে বসাই দিবে স্যার লাস্টে 3,5। এই পজিশনে 3,5 তাই 2টা অপশন, আর এখানে শূন্য বাদে যেহেতু 3টা অপশন, 3, 2, 1 এভাবে লিখে যা আসে এটা আনসার বের করে দিবা, হয়ে যাবে অ্যাডমিশনে। বুঝছো? কিন্তু এখন তোমাকে একটু তাল বাহানা করতে হবে, এখন একটু লিখে স্যারকে বোঝাতে হবে স্যার। শুরুতে তাহলে স্যার, শেষে তাহলে স্যার 2টাই থাকে স্যার। শেষ অবস্থান বাদে তোমার এখানে কতভাবে সাজানো যাবে স্যার? শেষ অবস্থান বাদে বাকি সংখ্যাগুলো দিয়ে কতভাবে সাজানো যাবে সেটা বের করতে হবে। তোমরা দেখো স্যার, এটা আমরা অ্যাডমিশনের জন্য করছি, তো এটাকে আমরা একটু ছোট করে ডুপ্লিকেট করে ফেলি স্যার। ডুপ্লিকেট করে ফেলছি। এখন তোমরা একটু দেখো, এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, দেখো আমরা কি করব স্যার? শেষে এদিকে দেখো, সবাই একটু এদিকে দেখো স্যার। শেষে 3 রেখে, বাংলায় পরীক্ষার কেমন করে লিখো? শেষে 3 রেখে 5 অঙ্ক। পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা পাবা তোমরা?
শেষে যদি 3 রেখে দাও তাহলে একটা পজিশন ফিক্সড হয়ে গেছে, রাইট? আর বাকি আছে কয়টা? 4টা। 4টার জন্য কি হবে স্যার? 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা তাহলে অর্থবহ যদি করতে চাও তাহলে শূন্য হতে পারবে না। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমরা আরেকটা জিনিস লিখবো স্যার, শেষে 3 উ শুরুতে শূন্য রেখে রেখে আমি বলি না আগে বাবা, শেষে 3 রেখে সবগুলো বের করছি, শেষে 3 শুরুতে শূন্য রেখে বের করব সম্পূর্ণটা থেকে, ওটা যদি বিয়োগ করে দিই না রেখেরটা বের হয়ে যাবে। না রেখে করতে চাইলে তো এইভাবেই করতে হয়, ঠিক কি না? মানে শেষে 3 রেখে যত রকম 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করা যায় সবগুলো বের করছি। এবার কি শেষে 3 আর শুরুতে শূন্য রেখে যতগুলো সবগুলো বের করব। এখন ওইটার থেকে যদি নিচের এটা বিয়োগ করে দিই তাহলে শুরুতে শূন্য না রেখেরটা চলে আসবে না স্যার? বুঝছো? কারণ এটা তো 5 অঙ্ক বিশিষ্ট লাস্টে 3 বলে সবগুলো বের করছে, আর এটা তো শুরুতে শূন্য বলাগুলো বের করছি। এগুলো হচ্ছে ব্ল্যাক শিট, ওগুলোকে বাদ দিতে হবে আমাদের, রাইট? ওকে, তাহলে রেখে হ্যাঁ এটা আসবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। সুতরাং শেষে 3 বিশিষ্ট শেষে 3 রেখে, এইবার অর্থবহ শব্দটা লিখবো স্যার। এইবারে অর্থবহ শব্দটা লিখবো, প্রাচঙ্ক বিশিষ্ট বিশিষ্ট অর্থবহ সংখ্যা, এইটা এত টি লিখি। ঠিক আছে স্যার, অর্থবহ সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল টি। এখন এটা অর্থবহ সংখ্যা কি হবে স্যার? 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল টি, নাকি স্যার? তাহলে কয়টা পাবো স্যার? অনুরূপভাবে আমরা 5-এর জন্য পাবো না স্যার? ঠিক আছে, অনুরূপভাবে বিন্যাস কয়টা বলো স্যার দেখি? 18টি পাবো না স্যার? সুতরাং 3 আর 5 ছাড়া দেখেন আর কোনো কিছু নাই, বুঝতে পারছো? যদি থাকতো স্যার এটা 6-এর পরিবর্তে 7 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? অনুরূপভাবে শেষে 5 অথবা 7 রেখে প্রতিবারই বিন্যাস সংখ্যা 18টি করে পাচ্ছি। তাহলে এখানে একটা 18 আছে, আরও 2টা 18, 3টা 18 গুণ হয়ে যাবে, 3 × 18 লিখলে হয়ে যাবে, বুঝতে পারছো? সেভাবে আমরা করে ফেলবো, একটার জন্য ভেঙে দেখাবো, বাকিগুলোর জন্য সেমভাবে হবে সেটা বুঝাই দিব, বুঝছো? সেম প্রসেস হবে। তাহলে এখন মোট বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি লিখবো? নির্ণেয় 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা লিখো স্যার। কি লিখতেছো স্যার? কতটি? 36টি। বিশিষ্ট অর্থবহ বিজোড় কি হবে? 18 যোগ 18 বা 36টি। জিনিসটা কি বুঝতে পারছি নাকি পারি নাই? একেবারে সিম্পল না স্যার? আচ্ছা, আমরা অ্যাডমিশনের জন্য যেটা করেছি এটা সবচেয়ে সহজ না স্যার? একেবারে এক লাইনে করে ফেলা। তোমাদের কি লিখতে হবে স্যার? লাস্টের ঘর দিয়ে যেটা করার হিসাব, এই সিস্টেমটা বুঝো, এইটাও একটু বুঝে নাও, দুইটাই মাথায় রাখো। ক্লিয়ার? দুইটাই একটু মাথায় রাখবা। হ্যাঁ, সো চট করে এটা লেখা হয়ে গেল। উদাহরণ নম্বর 8-এ চলে যাই আমরা। বুঝি নাই?
আচ্ছা 5 অঙ্ক লিখতে হবে আর কি নাকি স্যার? ঠিক আছে লিখো। একই কথা। ঠিক আছে, হয়েছে। তাহলে স্যার আসো এবার স্যার এদিকে দেখো, এবার উদাহরণ নাম্বার আমরা 8-এ যাই। তোমরাই এবার আমাকে বলো এই প্রবলেমটা আমরা কীভাবে করবো। এগুলো অনেক সহজ, সেম কথা, পুনরাবৃত্তি না করে। এইবার অঙ্কগুলো দিচ্ছে 1 3 0 3 1 3 0 3 5 5। এখানে কয়টা অঙ্ক বলো তো দেখি স্যার? 6টা অঙ্ক নাকি স্যার? দ্বারা এখানে বলছে এত দ্বারা কত চেয়ে বড় বলছে স্যার? এখানে বলছে হচ্ছে তোমার এই যে 1 2 3 4 5 বলছে এই অঙ্কগুলো দ্বারা 1 লক্ষের চেয়ে বৃহত্তর কতগুলো সংখ্যা গঠন করা যায়। একটু খেয়াল করে দেখো তো স্যার, 1 লক্ষের চেয়ে বৃহত্তর মানে কি? এটা কয় অঙ্ক? 6 অঙ্ক বিশিষ্ট না স্যার? এইগুলো দিয়ে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা করলে সবগুলো 1 লক্ষ চেয়ে বড় হবে না? হ্যাঁ, শুধু শূন্যটা বাঁচতে বসবে না। ভেরি গুড, ওই জন্যই তো বললাম 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বা অর্থবহ সংখ্যাগুলো যদি নিতে পারি, এগুলো দিয়ে গঠিত হবে, সবগুলো 1 লক্ষের চেয়ে বড় হবে না স্যার? আগেরটার মতোই সেম, কিন্তু আগেরটা তো আরও একটু কঠিন ছিল, বেজোড়ের কথা বলছিল, এখন জোড় বেজোড়ের কোনো কথাই নাই। এখানে তোমার করতে হবে কি স্যার? এই 6টাকে নিয়ে বিন্যাস আমি করব স্যার, 6টাকে নিয়ে বিন্যাস, মানে আমি শর্টকাট লিখতেছি। ছয়টি অঙ্ক নিয়ে বিন্যাস কী হবে স্যার? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, বাচ্চারা বলো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হবে না? কেন? কারণ 2টা 3 2টা 5, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এরকম হবে। তারপরে এখন আমাকে বলো এর মধ্যে শুরুতে শূন্যওয়ালা শূন্য দিয়ে শুরু আর কি, শূন্য দিয়ে শুরু, 6 অঙ্কের বিন্যাস কয়টা পাবো স্যার? শূন্য দিয়ে শুরু 6 অঙ্কের বিন্যাস কয়টা পাবো? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এরকম পাবো না স্যার? ওকে, তাহলে সুতরাং নির্ণেয় 1 লক্ষ এর বৃহত্তর সংখ্যা কি হবে স্যার? কয়টা লিখবো স্যার? বৃহত্তর সংখ্যা কি করতে হবে? উপরটা থেকে নিচেটা বিয়োগ করলে কাজ শেষ না স্যার আমাদের? তাহলে এটার জন্য আমাদের করতে হবে কি? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে স্যার? এতটি। কত আসবে স্যার? বা 150টি। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছি স্যার। তোমাদেরকে প্রশ্নটা বলার সময় অনেকভাবে বলতে পারে, বাট দিন শেষে জিনিসগুলো একই। শব্দ নিয়ে যত কিছু আছে সবগুলো আমি করাই বলছি, শব্দ নিয়ে আমি জিনিস আর করাবো না। ওই একটা উদাহরণ নাম্বার 15 একটা তোমাদের করাইছি, ওটা দিয়েই কাজ চলে যাবে তোমাদের।
ঠিক আছে স্যার। আচ্ছা, উদাহরণ নম্বর 20, উদাহরণ নম্বর 20 এবার আসো। বলছে একজন সংকেত প্রদানকারী 6টি পতাকা আছে, প্রদানকারীর 6টি পতাকা আছে, একটি সাদা, 2টি সবুজ, 3টি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি ভিন্ন সংকেত দিতে পারে? মানে ওই 5টা পতাকা দিয়ে কয়টা ভিন্ন সংকেত দিতে পারবে, মানে যতটা ভিন্ন বিন্যাস সম্ভব ততটাই সংকেত দেওয়া সম্ভব, নাকি স্যার? তাহলে এটা তো তোমরা নিশ্চয় জানো যে একটি সাদা, 2টি সবুজ এবং 3টি লাল দিয়ে 5টি পতাকা সারিতে ব্যবহার করে কয়টি ভিন্ন সংকেত দিতে পারে? মানে সরি, এখানে কিন্তু পতাকা মোট 6টা, এখানে কিন্তু পতাকা কি 6টা থেকে কি করবে স্যার? 5টা নিয়ে সংকেত দিতে বলছে। এটা কিন্তু আমরা খেয়াল করতে হবে, 6টা থেকে 5টা নিয়ে সংকেত করতে বলছে। এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা ইউজুয়ালি করতে গেলে যদি 6টা পতাকা ভিন্ন ভিন্ন হতো তাহলে তো স্যার ডিরেক্ট এভাবে লিখতে পারতাম 6p5। 6টা পতাকায় ভিন্ন ভিন্ন কালার হলে আমরা 6p5 আনসার হয়ে যেত না? 6টি ভিন্ন পতাকা থেকে 5টি নিয়ে বিন্যাস, এটাই নাকি? কিন্তু এখানে স্যার সবগুলো পতাকা কি ভিন্ন? কীরকম আছে স্যার? সাদা একটা, 2টা সবুজ, 3টা লাল। তাহলে আমাকে একটু কটাগুলো বলো তো স্যার দেখি। সাদা, সবুজ, এখানে আমাদের স্যার কেস করতে হবে স্যার, কয়েকটা কেসে ভাগ করতে হবে। এটা আর অন্যভাবে আমাদের স্যার করাটা ডিফিকাল্ট হবে, একটা কেস ভিত্তিক করি। আচ্ছা স্যার, 5টা পতাকা নিতে যাচ্ছি, কতভাবে করতে পারি? দেখো, সাদা থেকে নিব আমরা স্যার একটা, এটাকে আমরা কেস 1 বলতেছি। সাদা থেকে নিব একটা, সবুজের 2টাই নিয়ে ফেলবো, লাল থেকে নিব 2টা, 5টা মিলাইতে হবে। অলরেডি 3টা নিয়ে ফেলছে, আর লাগবে কয়টা? 2টা। লালে আছে, সাদাই আছে হচ্ছে তোমার একটা, সবুজে আছে 2টা, লালে আছে কয়টা? 3টা। আচ্ছা, 2 নম্বরে সাদা থেকে একটা নিব, সবুজ থেকে একটা নিব, লাল নিয়ে নিব 3টা, তাও 5টা হয় না স্যার আমাদের? বুঝছো? শর্টকাট আমি বুঝাই দিই স্যার, শর্টকাট বুঝাই দিই, টেকনিকটা কীভাবে চিন্তা করবা। 6টা থেকে 5টা নিচ্ছি, তাহলে প্রতিবার একটা করে ড্রপ করতেছি, রাইট? প্রতিবার একটা করে পতাকা ড্রপ করতেছি, আমরা নিচ্ছি না। তাহলে প্রথমে লাল থেকে ড্রপ করছিলাম, তারপরের কেসে সবুজ থেকে ড্রপ করব, তারপরের কেসে সাদা থেকে ড্রপ করব। এখন সাদা থেকে একটাও পতাকা নিব না, সবুজ 2টা, লাল 3টা। এইগুলো ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই, এই 3 উপায় করতে পারি। ঠিক আছে স্যার? তাহলে এই 3 উপায়ে সাজানোর যেই প্রক্রিয়াটা আছে সেটা আমরা বের করে ফেলবো স্যার। সো আমরা কেস 1-এ কি পাবো স্যার? কেস 1-এ এভাবেই তোমরা করে ফেলতে পারবা। বিন্যাস সংখ্যা কেস 1-এ বিন্যাস সংখ্যা কি স্যার? তাহলে কেস 1-এ বিন্যাস সংখ্যা হচ্ছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? আচ্ছা, কেস 2 বিন্যাস সংখ্যা কি হবে স্যার? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে স্যার। কেস 3-তে সেম বিন্যাস সংখ্যা আমরা কি লিখতে পারি স্যার? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। সবগুলোকে বের করবা, বের করে কি করে দিবা? যোগ করে দিবা। চিন্তা করে দেখো স্যার, এটা একটা কমপ্লিট ঘটনা, একটা কমপ্লিট ঘটনা, এটা আরেকটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, একটা অল্টারনেটিভ না স্যার? হয় এটা হবে, না হলে এটা হবে, না হলে এটা হবে, অথবা দিয়ে যে কাজগুলো করি আমরা সবগুলোকে আমার এইটা কেস 1 হলে 2 হবে না, 2 হলে 3 হবে না, অথবা দিয়ে যে কাজগুলো হয় সেগুলো করতে হয় যোগ, সেগুলোর সম্ভাবনা, সেগুলোর প্রসেসগুলো করতে হয় কি? যোগ। তাহলে এইটাতে যতটা পাচ্ছি যোগ এতটা সম্ভাবনা, যোগ এতটা সম্ভাবনা আছে যে আমরা বানাতে পারবো। সম্ভাবনা বলবো না আমরা, মানে আমাদের কাছে উপায় বলবো আর কি। হ্যাঁ, এতটা উপায় প্লাস এতটা উপায় প্লাস এতটা উপায়, বুঝছো? এই উপায়টা সিলেক্ট করলে এটা করি না, তাই প্লাস দিয়ে করতে হবে, প্লাস দিয়ে করতে হবে অল্টারনেট উপায় বোঝানোর জন্য। বুঝছো আমার কথা? তো 3টা বের করে তোমরা যোগ করে দিবা। এটা তোমাদের উদাহরণ নাম্বার কত বলছি? 20 বলছি উদাহরণ নাম্বার।
তিনটা বের করে যোগ করে দিবা। বুঝছো আমার কথা? সেম কোয়েশ্চেন আসতে পারে যে 3 জন উইকেট কিপার, হ্যাঁ 3 জন উইকেট কিপার, 7 জন বোলার, তারপর হচ্ছে তোমার 5 জন ব্যাটসম্যান থেকে কত উপায়ে 11 জন খেলোয়াড় বাছাই করা যায়, যেখানে অন্তত 1 জন উইকেট কিপার, 4 জন ব্যাটসম্যান, এরকম করে প্রবলেমগুলো তোমাদেরকে বলে দেওয়া থাকবে। তখন তোমাকে সেই অনুসারে সিলেকশন করে নিয়ে আসতে হবে। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? হ্যাঁ, মোট বিন্যাস সংখ্যা বের করছি। এই প্রশ্নটা কিন্তু যশোর বোর্ডে চলে আসছে। এই বাচ্চারা এবার আসো স্যার, এবারে বলছে হচ্ছে তোমার এটা এটা এই অঙ্কটা তোমরা পারার কথা। 13 এর 1 এটা হয়ে গেছে। এবার স্যার তোমরা করো 13 এর 1, উদাহরণ নম্বর 20 ছিল স্যার এটা। এবার 13 এর 1 দেখো স্যার, আমি সূত্রগুলো সবগুলো পড়াই ফেলছি। 13 এর 1 দেখো স্যার, একটি প্রফেসরের পদের সংখ্যা 3 জন, মানে পদের জন্য একটি প্রফেসরের পদের জন্য 3 জন প্রার্থী, 5 জন লোকের ভোটে 1 জন নির্বাচিত হবে। সো একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে, ভোট দিবে কয়জন? 5 জন। সিলেক্টেড হবে কয়জন? 1 জন। এখন প্রশ্ন হচ্ছে কি, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? তাই দেখো তো স্যার, এটা কোন ধরনের প্রবলেমে পড়বে, কোন টাইপে পড়বে? খাদ্য দিয়ে যেটা পড়াইছিলাম সেটা না স্যার। 1 জন প্রফেসর, 3 জন প্রার্থী আছে, তো এ বি সি। এ কে চাইলে মোর দেন 1% ভোট দিতে পারবে না স্যার, 1 জনের বেশি পার্সেন্ট ভোট দিতে পারবে এ কে, বি কেও পারবে, সি কেও পারবে। সো এখানে রিপিট হচ্ছে কে, ভোটার নাকি প্রার্থী? প্রার্থী রিপিট হচ্ছে। প্রার্থী বারবার এক একজন ভোটারের সঙ্গে সম্পর্ক করতে পারতেছে, বলছে তুমি আমার ভোটার, তুমি আমার ভোটার, দুজনকে বলতে পারবে। হ্যাঁ, একজন ভোটার কে বলতে পারবে তুমি আমার প্রার্থী, তুমি আমার প্রার্থী বলতে পারবে, ও বাছাই করতে পারবে একজনকে। কারণ আমরা বলছিলাম কি 1 জন নির্বাচিত হয়, আমরা কি বলতেছি 1 জন নির্বাচিত হয়, তাহলে আমাকে নির্বাচন করতে হবে কি, আমি যদি ভোটার হয় 1 জনকে। তো ভোটার কি রিপিট হতে পারতেছে? ভোটার কি 2 জনের সাথে সম্পর্ক রিপিটেড রিলেশন রাখতে পারতেছে? না, প্রার্থী রাখতে পারতেছে। তাহলে প্রার্থী হইল কি, খাদক, রাইট? সো প্রার্থী থাকবে নিচে, আর হচ্ছে তোমার ভোটার থাকবে উপরে। প্রার্থীর সংখ্যা কত? 3, ভোটার সংখ্যা কত? 5। তো 3 টু দি পাওয়ার 5 হবে না স্যার এটা? তাহলে এটা সরাসরি তোমার কি নির্ণয় বিন্যাস সংখ্যা বলে, সরাসরি তোমরা লিখে ফেলতে পারবা। উপরের লাইন একটা লাইন লিখে এক্সপ্লেন করে দিবা, এটা হচ্ছে তোমার প্রার্থী নিচে, ইয়া উপরে। না, এটা তো এখানে কিছু বলা দেওয়া নাই, আমরা জাস্ট সিম্পলভাবে নিব। 3 জন প্রার্থী, 5 জন ভোটার। প্রার্থী একাধিক ভোটারকে আকৃষ্ট করতে পারবে, একাধিক ভোটারকে নিয়ে নিতে পারবে, একাধিক ভোটারের সাথে বলতে পারবে যে তুমি আমার ভোটার হবা, এটা বলতে পারবে। তাহলে প্রার্থীটা রিপিট হচ্ছে, যে রিপিট হচ্ছে সে নিচে। সো ভোটার 1, দেখো ভোটার 1 আমাদের কি যে ক্যান্ডিডেট 1, ভোটার 2ও কি হতে পারে, এখানে দেখো ক্যান্ডিডেট 1 আবার রিপিট হয়েছে এই রিলেশনটা, বুঝছো? এই রিলেশনটাতে ভোটার ক্যান্ডিডেট ইয়া হয়েছে। কিন্তু এরকম কখনো হবে না স্যার, ভোটার 1 আবার গিয়ে ক্যান্ডিডেট 2 দিল, এরকম কখনো হইতে পারবে স্যার? এটার সাথে এটা কোএক্সিস্ট করতে পারবে না। ভোটার 1 কয়জনকে ভোট দিছে, সেটা তখন হয়ে যাবে ভোট কারচুপি হয়েছে, নাকি স্যার? ভোট কি হয়েছে? কারচুপি হয়েছে। বুঝি নাই? বাংলাদেশের ক্ষেত্রে নিচেরটা প্রযোজ্য। হ্যাঁ, হ্যাঁ 5 কেন নিচে থাকবে? খাদক নিচে, খাদ্য উপরে। খাদক কে? প্রার্থী। প্রার্থী একাধিক ভোটারকে দখল করে নিচ্ছে না, বুঝছো? প্রার্থীর সংখ্যা এখানে কত? 3 জন। 3 জন নিচে থাকবে,
মাথার উপরে কি থাকবে? খাদকের মাথায় খাদ্য বলছিলাম না স্যার? প্রার্থী একাধিক ভোটার খেয়ে ফেলতেছে, ভোটারের ভোট খেয়ে ফেলতেছে আর কি, ভোট গ্রহণ করে ফেলতেছে, যেভাবে বলো না কেন। সো প্রার্থী এখানে খাদক, ভোটার হচ্ছে কি খাদ্য। আর সহজ ভাষা এইভাবে মনে রাখতে পারো যে কে রিপিটেড রিলেশনে যেতে পারে। ভোটার 1-এর সাথে ভোটার 2 এর রিলেশন আছে, সরি ক্যান্ডিডেট 1 এর রিলেশন আছে, ভোটার 2 এর সাথে ক্যান্ডিডেট 1 এর রিলেশন আছে, এটা পসিবল? পসিবল। তাহলে ক্যান্ডিডেট রিপিট হচ্ছে, ক্যান্ডিডেট রিপিট হলে যেটা রিপিট হচ্ছে সেটা নিচে থাকে। হ্যাঁ, যে বারবার রিপিট হচ্ছে, দেখো ক্যান্ডিডেট দিবে রিপিট হতে পারতেছে, রিপিট না হলে উপরে থাকবে। ভোটার তো রিপিট হতে পারবে না, ভোটার রিপিট আসছে মানে কি বুঝতে হবে? ভোট কারচুপি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা স্যারের আমাদের মোটামুটি শেষ, কি বিন্যাস নিয়ে যে স্পেসিফিক প্রবলেম সেগুলো শেষ। এখন করতে হবে সমাবেশ। সমাবেশ মানে কি? বাছাই, বাছাই করা, শুধু শুধু বাছাই করব। সো বাছাই করতে গেলে আমরা একটা জিনিস লিখি, ধরো একটা কথা বলছে 10 জন ব্যক্তি থেকে 3 জনকে বাছাই করব, 10 জন হতে 3 জন বাছাই। আগে কি করতাম? বাছাই করে টুলের সাথে ফেলতাম না লাইনের সাথে ফেলতাম, বাছাই করে লাইনে সাজিয়ে ফেলা। এখন সাজাবো না, শুধু বাছাই করব। সেক্ষেত্রে আমরা কি করবো জানো স্যার? সেক্ষেত্রে আমরা ওই যে আগে কি করতেছিলাম স্যার, 10 জন হতে 3 জন বাছাই করে সাজাই, যখন বাছাই করে যখন সাজাতাম তখন 10p3 ছিল না স্যার? 10p3 মানে কি স্যার? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 - 3 ফ্যাক্টোরিয়াল ছিল, রাইট? আচ্ছা আচ্ছা, এটা ছিল কি না? 10 জনের মধ্যে থেকে 3 জনকে বাছাই করে সাজিয়ে ফেলার জন্য এটা ছিল না স্যার? আচ্ছা, 3 জন ব্যক্তিকে সাজাতে গেলে কতভাবে সাজাতে হতো স্যার? 3 জন ব্যক্তিকে আমরা সাজানোকে আমরা কি বলি? 3 ফ্যাক্টোরিয়াল বলি। 10 জন ব্যক্তি থেকে 3 জন বাছাই করে সাজানোর উপায় হচ্ছে এইটা, আর 3 জন ব্যক্তিকে নর্মালি সাজানোর উপায় হচ্ছে এইটা। সো এখন সাজানোর উপায় দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, শুধুমাত্র বাছাই পড়ে থাকবে না স্যার? এটা মানে হচ্ছে বাছাই করে সাজানো, আর এটা মানে শুধু সাজানো। তাহলে এখানকে এটা যদি ভাগ করে দিয়ে দিই তাহলে কতভাবে বাছাই করতে পারি সেটা বের হয়ে যাবে না স্যার? ভাগ করতে হবে স্যার। একই সাথে ঘটনা যখন হয় তাহলে ভাগ করতে হয়, গুণ করতে হয়। মানে তুমি বাছাইও করতেছো, সাজাচ্ছ, একই সাথে ঘটনা না স্যার? একটা কমপ্লিট ঘটনা না স্যার? তুমি বাছাই করে সাজানোর কথা বললে, তুমি শুধু বাছাই করে বসে থাকলে হবে? শুধু বাছাই করে বসে থাকলে হবে? তোমাকে কি বলছে? হয় বাছাই করো, না হলে সাজাও, এরকম কিছু বলছে? এরকম বলছে না, তোমাকে বলছে বাছাই করো এবং সাজাও। তার মানে তুমি গুণ করা অবস্থায় ছিল। এখানে তাহলে গুণ আকারে আছে, বাছাই প্লাস সাজানো গুণ আকারে আছে। সেটাকে যদি সাজানো দিয়ে ভাগ করে দিই তাহলে বাছাই পেয়ে যাবো না স্যার? শুধু বাছাই পেয়ে যাবো না স্যার? তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই স্যার, এই যে দেখো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 - 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/3 ফ্যাক্টোরিয়াল করে ফেলবো, তখন কিন্তু আমরা বাছাই করে সাজানো পেয়ে যাব। এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার 10C3। তো n বুঝি নাই, আমি আরেকবার বলি। আমরা স্যার আগের অংশটাতে, আগের অনুশীলনীতে 10 জন ব্যক্তি থেকে 3 জনকে বাছাই করে সাজানোর উপায় কীভাবে পাইছিলাম? 10p3 পাইছিলাম না? 10p3 কীভাবে বের করতাম? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 - 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সেপারেটলি আমরা 3 জন ব্যক্তিকে সাজানোর উপায় কীভাবে দেখছিলাম স্যার? 3 ফ্যাক্টোরিয়াল দেখছি। এটা হচ্ছে 10 জন থেকে 3 জন বাছাই করা এবং 3 জনকে সাজানো একসাথে, আর এটা হচ্ছে শুধু 3 জনকে সাজানো। এখন বাছাই ও সাজানো, বাছাই এবং সাজানো, এটাকে যদি আমরা সাজানো দিয়ে মাইনাস না ভাগ করতে হবে। মাইনাস কখন করি? মাইনাস প্লাস করা হয় অথবা জিনিস থাকলে, অল্টারনেট ঘটনা হইলে। একই ঘটনা, সম্পূর্ণ ঘটনার ভিতরে 2টা অংশের মধ্যে সবসময় গুণ হয়। তাহলে এখানে তুমি বাছাইও করছো, সাজাইছো, বাছানোর উপায় ইন্টু সাজানোর উপায় আছে এখানের মধ্যে। সেইখান থেকে এই যে দেখো স্যার, বাছানোর উপায়কে যদি আমরা এ বলি, বাছানোর উপায়কে যদি আমরা এ বলি, সাজানোর উপায়কে যদি বি বলি, তাহলে আমার কি করতে হবে? বি দিয়ে ভাগ করে দিলে বাছানোর এই বের হয়ে যাবে না স্যার? আমার সেম ভাগ করে দিচ্ছি স্যার, ভাগ করে দিলে সেটাকে আমরা পাচ্ছি কি 10C3। এটাকে বলা হয় 10C3, 10 কম্বিনেশন 3, 10-এর মধ্যে 3 জনের কম্বিনেশন। তাহলে আমরা কি বলবো স্যার? n সংখ্যক জিনিস হতে
n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস বাছাইয়ের উপায় কি হবে স্যার? 10CR, যেটাকে লিখতে পারবো, সরি NCR, 10CR কেন লিখতেছি, লিখতে হবে NCR। NCR কীভাবে স্যার? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমি একটু এভাবে লিখি স্যার, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায় স্যার, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝছো স্যার? সে এখন সি দিয়ে করবো, সবগুলা সি দিয়ে করব। ক্যালকুলেটারেও তোমরা কি সি বসিয়ে এগুলা পেয়ে যাবা। n সংখ্যক ব্যক্তি হতে r সংখ্যক ব্যক্তিকে শুধু বাছাই করার উপায় NCR। কি কি NPR? NPRটা তো আগে, ওটা গত অংশে পড়ছি না স্যার, ওটা হচ্ছে বাছাই করে সাজিয়ে ফেলবো, বাছাই করে লাইনে সাজানো ফেলা। ডিফারেন্স বললাম তো, একটা হচ্ছে কি বাছাই করে সাজিয়ে ফেলা, আর একটা তো শুধু বাছাই। শুধু বাছাই হচ্ছে সি, বাছাই করে সাজানো মানে হচ্ছে পি। বুঝছো? তো পি এর কাজ আমরা এতদিন করছি, এখন থেকে করবো কি সি এর কাজ। এখানে অবশ্যই দুইটা আসবে স্যার। আরে আমি তোমাদেরকে বললাম যে কি তোমরা 5 জন আছো, 5 জনের মধ্যে থেকে 2 জন আমার, 3 জন আমার লাগবে স্যার। 5 জন থেকে 3 জন বাছাই করার উপায় তো কম হবে। বাছাই করে নিয়ে এসে যদি আবার লাইনের সাথে দিচ্ছে, আরও কিছু উপায় এক্সট্রা আসবে না? ওগুলাকে গুণ করতে হবে না? সেগুলো অবশ্যই বড়, পি বড় সি ছোট, পি বড় সি হচ্ছে ছোট। ঠিক আছে স্যার? তাহলে স্যার ছট করে লিখে ফেলো স্যার, এটা লিখছো? এবার এগুলা নিয়েই আমরা বেশ কয়েকটা প্রবলেম নেক্সট ক্লাসে করব। তার আগে আমি একটা কথা তোমাকে বলে দিই, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, না না আর ক্লাস হচ্ছে না এর মধ্যে, তোমাদের এরপরে বন্ধের পরে ক্লাস হবে আর কি। হ্যাঁ, সো দুইটা ক্লাসের মধ্যেই আমরা নেক্সট 2টা ক্লাসের মধ্যেই সমাবেশ অংশটাও, বিন্যাস অংশটাও শেষ, সমাবেশ অংশটা শেষ করে দিব। সমাবেশ অংশ শেষ হয়ে গেলে এই চ্যাপ্টার শেষ। তারপরে তোমাদের করানো হয়নি এর মধ্যে এমন চ্যাপ্টার বাকি থাকবে শুধু ফাংশন, রাইট? চ্যাপ্টার 6-এর ত্রিকোণমিতি আমি বলছি তোমরা নিজেরা করে নিবা, 2 তো করছো। 6-এর ত্রিকোণমিতি তোমরা নিজেরা করে নিবা। 6-এর ত্রিকোণমিতিতে হচ্ছে তোমরা বাচ্চাকালে যা পড়ছো ওইটার উপরে। চ্যাপ্টার 6-এর ত্রিকোণমিতি একেবারে সহজ, ছোটোবেলায় যা করছো, বৃত্তের চাপ দিয়ে যে বৃত্তের এই অংশ আছে ওগুলো একেবারে ছোটোবেলা থাকতে হায়ার ম্যাথের যেই ত্রিকোণমিতি ছিল না, ওই ত্রিকোণমিতি, হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটাই ছোটোবেলায় যে একটা যা করছো ওইটাই। চ্যাপ্টার 6 এজন্য আমি কি করতেছি না, করাচ্ছি না। 6-এর শেষের দিকে একটু গ্রাফগুলো আছে, গ্রাফগুলো হয়তো পরে কখনো দেখা দিব। আর তোমাদের বাকি থাকবে চ্যাপ্টার 8 শুধু, যেটা সেকেন্ড ইয়ার একটু কষ্ট করে আমরা চ্যাপ্টার 8টা তোমরা তাও ছোটোবেলায় করছো, ওই ফাংশনটা আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, কেমন? তো ঠিক আছে স্যার, তাহলে আজকে ম্যাথ তোমাদের এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ।